হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো এই প্যান্ডেমিক সিচুয়েশানে তোমাদের পঠন পাঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার এটা ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তোমরা উপকৃত হও। আজকে আমি আলোচনা করব অ্যাটমিক স্ট্রাকচার থেকে ডি বগলি কনসেপ্ট। বোর যেমন বলে গিয়েছিলেন যে ইলেকট্রনের মধ্যে পার্টিকেল নেচার, অনলি পার্টিকেল নেচার আছে, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা কণা ঘুরছে। ডি বগলি বললেন না, ইলেকট্রন এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কণাগুলি আছে তাদের মধ্যে কিন্তু ডুয়েল নেচার আছে, অর্থাৎ একটা কণা ধর্ম আছে পার্টিকেল নেচার, আর একটা তরঙ্গ ধর্ম অর্থাৎ ওয়েভ নেচার আছে। সেই ডি বগলি আইনস্টাইনের যে মতবাদ ছিল ই সমান এমসি স্কোয়ার, অর্থাৎ শক্তি ভরের সাথে কিভাবে ডিপেন্ড করছে, অর্থাৎ এখান থেকে আমরা কণা ধর্মটা পাই। আবার প্লাঙ্কের তত্ত্ব থেকে আমরা পাই ই সমান এইচ নিউ তথা এইচ সি বাই ল্যামডা। ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ওয়েভ লেন্থ, নিউটা হচ্ছে কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকুয়েন্সি। এই নিউ এবং ল্যামডা এসেছে মানেই সেখানে কিন্তু একটা ওয়েভ নেচার আমরা ব্যাখ্যা করছি। এম মানে ভর এসেছে মানেই সেখানে কিন্তু একটা কণা ধর্ম ব্যাখ্যা করছি। এই দুটো সমন্বয় ঘটালে আমরা যেটা পাই সেটা অনেকটা এরকম। সেটা হচ্ছে যে তাহলে এম সি স্কোয়ার সমান এইচ সি বাই ল্যামডা। এখান থেকে আমরা ল্যামডা সমান পেয়ে যাব এইচ বাই এম সি। সি সমান হচ্ছে আলোর গতিবেগ। খুব পরিষ্কার করে যদি বলতে হয় এখানে কোনটা কি সেটা তোমরা একটু দেখে নিতে পারো। ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এম হচ্ছে ভর বা মাস পার্টিকেলের, সি হচ্ছে ভেলোসিটি। এবার ইলেকট্রন বা তার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টিকেলের ক্ষেত্রে আমরা এই সি টার্মটাকে তাদের ভেলোসিটি ভি দিয়ে রিপ্লেস করতে পারি। তখন আমাদের সমীকরণটা হয়ে যাচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি বা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, যেখানে পি সমান হচ্ছে মোমেন্টাম। ওকে, এটি হচ্ছে ডি বগলির সমীকরণ। এই ডি বগলির সমীকরণ এখানে কিন্তু একটা ইলেকট্রনের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টিকেলের ওয়েভ নেচারও আছে, পার্টিকেল নেচারও আছে, দু ধরনের নেচার আছে। ওই জন্য মাঝে মধ্যে ডি বগলি কথাটাকে আমরা অনেক সময় নিজেদের মনে রাখার জন্য দি বগলি বলবো। দি দি মানে দুটি ধর্ম আছে ওখানে। ওকে, এবার এর সাথে যদি আমরা গতিশক্তির সম্পর্কটা পেতে চাই তাহলে আমরা ই সমান, ইটাকে যদি আমরা গতিশক্তি ধরে নিই, এখানে কাইনেটিক এনার্জি যে ধরি, কাইনেটিক এনার্জি সাপোজ ই ইকুয়াল টু হেয়ার কাইনেটিক এনার্জি। ওকে, এই ই সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আমি তাহলে এখান থেকে আমি ভি স্কোয়ার সমান পেয়ে যাব 2e বাই এম, ভি সমান পেয়ে যাব রুট ওভার 2e বাই এম। অর্থাৎ সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম রুট ওভার 2e বাই এম, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2e এম। এই সমীকরণটাও আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, এই সূত্র থেকে আমরা আরেকটা জিনিস বের করে নিতে পারি, নির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘুরছে সেই ইলেকট্রনটা ঘোরার সময় সেই কক্ষপথের পরিধি ওর তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক হবে। আমি যদি এনতম কক্ষে ঘুরছে ধরে নিই তাহলে তাদের জন্য আমার কৌণিক ভরবেগ অ্যাকর্ডিং টু বোরস থিওরি এম ভি আর সমান এনএইচ বাই টু পাই। এখান থেকে আমি সহজেই এম ভি সমান বের করে নিতে পারি। এম ভি সমান বের করতে পারি এনএইচ বাই 2 পাই আর। পুটিং দিস ভ্যালু ইন দিস ইকুয়েশন, দেন উই উইল গেট ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এনএইচ ডিভাইডেড বাই 2 পাই আর, অর্থাৎ এখানে এইচ কেটে যাবে, এন ল্যামডা, তাহলে আমরা পেয়ে যাব অতএব এন ল্যামডা সমান 2 পাই আর। এই সমীকরণটাও কিন্তু এখান থেকে আমরা পেতে পারি। এবারে আলোচনা করব হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল।
হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আমরা জানতে পারি, বা হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি থেকে আমরা জানতে পারি, ইলেকট্রনের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো গতিশীল কণার একই সাথে নির্ভুলভাবে তার অবস্থান এবং গতিবেগ নির্ণয় করা সম্ভব নয়। কিছুটা অনিশ্চয়তা বা কিছুটা খুঁত থেকে যায়। ওকে, it is impossible to determine simultaneously the velocity and the position of a moving particle, electron like moving particle. আমি ক্লিয়ার? একটা গাণিতিক রূপ আমি বলবো, সেই গাণিতিক রূপটা একটু আমরা এখন দেখে নিচ্ছি। হাইজেনবার্গের গাণিতিক রূপটা del x into m del v greater than equal to h by 4 pi। এই গাণিতিক রূপটা আমরা একটু এখান থেকে দেখে রাখবো। ওকে, যেখানে del x uncertainty of position of this particle, m mass of this particle, electron like small particle, del v uncertainty of velocity, h will be Planck constant। এই হচ্ছে মোটামুটি ভাবে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের একটা ম্যাথমেটিক্যাল ফর্ম বা গাণিতিক রূপ। এই m del v জায়গায় আমরা del p ও লিখতে পারি, যেটা ভরবেগের অনিশ্চয়তা বলতে পারি, del p greater than equal to h by 4 pi, এটা আমরা বলতে পারি। আবার এটাকে এনার্জি দিয়ে আমরা ট্রান্সফার করতে পারি, যেহেতু অবস্থানের অনিশ্চয়তা বলছি মানে একটা দূরত্ব বোঝাচ্ছে, এম মানে ভর, আর ডেল ভি মানে একটা বেগের অনিশ্চয়তা বোঝাচ্ছে। যদি এভাবে আমরা ব্যাখ্যা করি এটাকে, যে ডেল এক্স ইন্টু এম ইন্টু ডেল ভি বাই ডেল টি ইন্টু ডেল টি গ্রেটার দ্যান ইকাল টু এইচ বাই 4 পাই। ডেল টি এখানে সময়ের অনিশ্চয়তা যদি বলি, ডেলটিটা সময়ের অনিশ্চয়তা যদি বলি, তাহলে সময়ের অনিশ্চয়তা দিয়ে ভাগ করেছি এবং সময়ের অনিশ্চয়তা দিয়ে গুণ করেছি, তাহলে ডেল ভি বাই ডেল টি এটা কিন্তু ত্বরণের অনিশ্চয়তা এসে যাবে। ভরের সঙ্গে ত্বরণ গুণ আছে মানে এটা বল আসবে, বল যখনই আসবে অর্থাৎ ফোর্স, এই ফোর্সের সাথে যখনই আমি অবস্থান অর্থাৎ দূরত্ব গুণ করবো, আমরা জানি বল ইন্টু দূরত্ব, অর্থাৎ বল প্রয়োগ করলে যেটুকু স্মরণ হবে সেটাকে আমরা বলবো শক্তি বা কার্য, তাহলে এটাকে আমরা একটা এনার্জি বলতে পারি ডেল ই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল ই ইন্টু ডেল টি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এটাও বলতে পারি হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি থেকে এই গাণিতিক রূপটাও আমরা জানতে পারি। এবার আমরা দেখে নেব যে মাঝারি বা ভারী বস্তুর ক্ষেত্রে, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, তাদের ক্ষেত্রে এই হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি প্রযোজ্য নয় কেন। ধরা যাক আমরা একটা ভর কনসিডার করছি, ভর এই এম একটা কনসিডার করছি, ধরা যায় খুব ক্ষুদ্র 1 মিলিগ্রাম। ওকে, 1 মিলিগ্রাম। তাহলে সেখান থেকে আমরা ডেল এক্স ইন্টু ডেল ভি পেয়ে যাচ্ছি এইচ বাই 4 পাই এম। যদি আমরা মানগুলো পুট করি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 এসআই এককে 4 ইন্টু 3.14 ইন্টু এম মানে হচ্ছে ভর আমরা ধরেছি 1 মিলিগ্রাম। 1 মিলিগ্রাম যদি এম সমান আমরা ধরি সাপোজ 1 মিলিগ্রাম, দেন ইট উইল বি 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেজি। ওকে, দেন 10 টু দি পাওয়ার মাইনাস 6। এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 29। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটি অনিশ্চয়তার গুণফলের মান খুবই ক্ষুদ্র বেরোচ্ছে, 10 টু দি পাওয়ার মাইনাস 29, যখন আমরা ভরটা ধরছি 1 মিলিগ্রাম। একটু ভেবে দেখো, যদি ওই ভরটা আমরা আরও বেশি ধরি, 2 মিলিগ্রাম, 2 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম, 1 কেজি, 2 কেজি, তাহলে কিন্তু এখানে তোমার আরও বেশি সংখ্যা দিয়ে ভাগ হবে, অর্থাৎ এই পাওয়ারটা আরও ক্ষুদ্র আসবে, 10 টু দি পাওয়ার মাইনাস 30, 31, 32, অর্থাৎ আরও ক্ষুদ্র আসবে। তাহলে অনিশ্চয়তার গুণফলগুলো যখন ক্ষুদ্র আসছে, তখন সেক্ষেত্রে আমরা এটা নেগলেক্ট করতে পারি। ওকে, অনিশ্চয়তার কথাটা ভালো করে বুঝতে হবে যে সার্বিক ধর্ম বিচার করার ক্ষেত্রে কতটুকু খুঁত আসছে। যদি দেখি খুঁত খুব কম আসছে, সেটাও নেগলেক্ট করবো। আমার এই যে পোশাকটা আমি পরে আছি, যদি একটা পেনের একটা বিন্দু আমি এখানে লাগিয়ে দিই, তাহলে কিন্তু সার্বিক পোশাকটা আমার ছুঁড়ে ফেলে দিতে হবে না, অর্থাৎ সেই খুঁতটাকে আমি নেগলেক্ট করলাম। কিন্তু এই পোশাকটা পরে রাস্তায় যাচ্ছি, ওকে, পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল, গোটা আমার পোশাকটা কাদায় ভর্তি হয়ে গেল, তখন কিন্তু এই পোশাকটা খুঁত অনেক বেড়ে গেল, সেটাকে আমাকে ফেলে দিতে হবে। অর্থাৎ সার্বিক হিসাবের দিক দিয়ে যখন খুঁতটা খুব কম আসবে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই অনিশ্চয়তাটাকে নেগলেক্ট করতে পারি। আরেকটা ব্যাপার আমাদের অনেক সময় আসে যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না কেন, সেটাও আমরা একটু ব্যাখ্যা করবো তার অবস্থানের অনিশ্চয়তা দিয়ে। নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না, তার কারণ হচ্ছে যে, তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি,
এদিকটা একটু দেখে নিতে বলবো। এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি, একটা নিউক্লিয়াসের ব্যাস 10⁻⁻15 মিটার ব্যাস। ওকে, তাহলে নিউক্লিয়াসের ব্যাস 10⁻⁻15 মিটার মানে একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াস থাকে তার অবস্থানের অনিশ্চয়তা ম্যাক্সিমাম 10⁻⁻15 মিটার হবে, অবস্থানের অনিশ্চয়তা। অর্থাৎ এখানে আমি কিন্তু ডেল এক্সটাকে ধরে নিচ্ছি 10⁻⁻15, এটা কিন্তু ম্যাক্সিমাম অনিশ্চয়তা হবে। এবার সেখান থেকে আমি ডেল ভি বের করবো, তাহলে ডেল ভি সমান হয়ে যাবে আমার ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই m ইন্টু ডেল এক্স। এখানে মানগুলো পুট করলে 6.626 10⁻⁻34 ডিভাইডেড বাই 4 ইন্টু 3.14 ইন্টু এম ইলেকট্রন ওভার 9.1 10⁻31 ডেল এক্স তো আমরা ধরেছি 10⁻15। ওকে, ইকুয়াল টু 5.8 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড। এই অ্যান্সারটা আমরা এখান থেকে পাবো। তারপরে কি দেখতে পাচ্ছি না, বেগের অনিশ্চয়তার মানটা কিন্তু আলোর গতিবেগের থেকে বেশি হচ্ছে, যেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। আমরা অলরেডি জেনে গেছি যে একটা ইলেকট্রনের মধ্যে তরঙ্গ ধর্ম আছে, এবং সেই তরঙ্গ ধর্ম থাকার জন্য, অর্থাৎ আগে যে বোরের স্বীকার্য থেকে আমরা ক্লাসিক্যাল মডেল থেকে যেটা পেয়েছিলাম, এখানে কিন্তু আমরা কোয়ান্টাম মেকানিক্সে প্রবেশ করছি। অর্থাৎ এখানে একটা ওই তরঙ্গ সমীকরণ আমরা কিন্তু পড়ে নেব, যেটা বিজ্ঞানী শ্রোডিঙ্গারের সমীকরণ থেকে আমরা পাই, এবং এখান থেকে পরমাণু একটা নতুন মডেল আমরা পাবো, সেটাকে বলবো ওয়েভ মেকানিক্যাল মডেল। শ্রোডিঙ্গার সমীকরণটা আমরা দেখে নেব। এই শ্রোডিঙ্গার সমীকরণটাকে আমরা সংক্ষেপে এভাবে হ্যামিল্টনিয়ান অপারেটর দিয়েও আমরা লিখতে পারি ই সাই, যেখানে এই এইচ এটাকে আমরা বলবো হ্যামিল্টনিয়ান অপারেটর। এই বিষয়ে তোমরা বিশদ আলোচনা হায়ার স্টাডিতে গিয়েও আরও পেতে পারো। তো এখানে আপাতত এটুকুই তোমরা দেখে রাখতে বলবো তোমাদেরকে, এটুকুই তোমরা দেখে রাখবে এখানে। তো এখান থেকে এই ই হচ্ছে টোটাল শক্তি, ভি হচ্ছে তোমার স্থিতি শক্তি বা যেটাকে বলবো পোটেনশিয়াল এনার্জি। ওকে, এবং এই যে সাই, এই সাইটাকে বলবো ওয়েভ ফাংশন। সাইটা হচ্ছে ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন। ওকে, এই শ্রোডিঙ্গার সমীকরণের মূল উদ্দেশ্যই হলো ইলেকট্রন পাওয়া যাবেই, এটা বড় কথা নয়, ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। একটা তরঙ্গ এখানে পাওয়া যাবে এই কথাটা আমরা বলতে পারবো না, সেখানে খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন উইল বি ম্যাক্সিমাম। ওকে, এখান থেকে আমরা অনেকগুলি মান পেতে পারি এই সমীকরণ থেকে, কিন্তু সব মান গ্রহণযোগ্য হবে না, কিছু শর্ত মেনটেন করলে সেই মানগুলি কিন্তু আমরা গ্রহণ করব। অর্থাৎ সেক্ষেত্রে এই সাই অবশ্যই কিন্তু একটা কন্টিনিউয়াস হতে হবে, সিঙ্গেল ভ্যালুড হতে হবে, ফাইনাইট হতে হবে। সমগ্র ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাব্যতা হবে একক। যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক হবে তাকে আমরা বলবো অরবিটাল বা কক্ষক। এই শ্রোডিঙ্গার সমীকরণ থেকে কিন্তু অরবিটালের কনসেপ্টটা এলো। এই শ্রোডিঙ্গার সমীকরণের সমাধানের ফলাফল বিশ্লেষণ করলে আমরা সেট অফ নাম্বার কিছু পাবো, যেই সেট অফ নাম্বারকে আমরা বলবো কোয়ান্টাম সংখ্যা, যার ফলে এই যে ওয়েভ ফাংশন সাই, এই সাইয়ের কিছু গ্রহণযোগ্য মান আমরা কিন্তু বা সমাধান আমরা কিন্তু পাবো। ওকে, সেই কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমি এখন আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যা আর কিছুই নয়, একটা সঠিক ঠিকানা, অর্থাৎ কোথায় ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক হবে সেইটা ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। একটা ছোট্ট কথা বলি, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রনের সঠিক ঠিকানা। আমাদেরও যেমন একটা সঠিক ঠিকানা আছে, একটা জেলা আছে, পোস্ট অফিস আছে, গ্রাম আছে, কলোনি আছে, বা পৌরসভা হলে ওয়ার্ড আছে, হাউস নম্বর আছে, তেমন ইলেকট্রনকেও খুঁজে পেতে গেলে এই চারটে কোয়ান্টাম সংখ্যা আমাদের লাগবে, মুখ্য, গৌণ, চুম্বকীয় এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনের সঠিক ঠিকানা ব্যাখ্যা করার জন্য চারটে কোয়ান্টাম সংখ্যা আমরা ব্যবহার করি। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যাকে এন দিয়ে ডিনোট করা হয়, আর দ্বিতীয় হচ্ছে অ্যাজিমুথাল বা সাবসিডারি কোয়ান্টাম নাম্বার, যাকে এল দিয়ে ডিনোট করা হয়,
আর তৃতীয় হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যাকে এম দিয়ে ডিনোট করব। লাস্ট হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যাকে এস দিয়ে ডিনোট করব। এই এন থেকে আমরা শক্তি স্তর এনার্জি লেভেলটা জানতে পারি। এনার্জি লেভেল জানতে পারি। এই শক্তি স্তরে এন এর মান যত বাড়বে তত নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা দূরে আছে, এটুকু আমরা বুঝতে পারবো। এবং এক্ষেত্রে এই প্রতি এন এর মানের জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², এটাও আমরা আগে শিখেছি। 2n², প্রতিটি কক্ষে ইলেকট্রন ধারণ করে 2n², অর্থাৎ প্রথম কক্ষে ধরবে 2টি, দ্বিতীয় কক্ষে ধরবে 8টি, তৃতীয় কক্ষে ধরবে 18টি। এইভাবে আমরা হিসাবটা করে নিতে পারবো। এবং এখান থেকে এই প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা আরও জানতে পারি যে কৌণিক ভরবেগ mvr, বোরের শিকার্য থেকে আমরা পেয়েছি nh/2π, অর্থাৎ প্রথম কক্ষে যখন ইলেকট্রনটা আবর্তন করছে তার কৌণিক ভরবেগ h/2π, দ্বিতীয় কক্ষে যখন হবে 2h/2π। দ্বিতীয় যে কোয়ান্টাম সংখ্যা, সেই দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এখানে আমরা মানটা হিসাব করব। এল এর মান হবে কিন্তু 0 থেকে শুরু হবে n-1 পর্যন্ত। ওকে, n-1 পর্যন্ত। ওকে, কিরকম ধরা যাক n = 1, then l = 0, only 0, n = 2, then l will be 0 and 1, n = 3, then n = 0, 1, 2, n = 4, then l will be 0, 1, 2, 3, etc. like this. এল এর প্রতিটি মানের জন্য এক একটা সাব সেলের মান আমরা কিন্তু এখান থেকে পাবো, উপকক্ষের ধারণা এখান থেকে পাবো। অর্থাৎ বলতে পারি যে l = যখনই 0 হবে, যখন, এই কথাটা আমি একটু মনে রাখতে বলছি, এল এর মান 0 হওয়া মানে সেটা এস উপকক্ষ, এস সাবসেল। l = 1 হলে পি সাবসেল, l = 2 হলে ডি সাবসেল, l = 3 হলে এফ সাবসেল, l = 4 হলে জি সাবসেল এন্ড সো অন। আমাদের আপাতত এটুকু হলেই কাজ হয়ে যাবে। অর্থাৎ যখন আমি l = 0 পাচ্ছি, এই সাবসেলটার নাম হয়ে যাচ্ছে 1s, কারণ এটা প্রথম কক্ষের সাবসেল বলে এটা 1s। সিমিলারলি 0 আছে মানে s, এখানে 2 আছে মানে লিখব 2s। ওকে, 1 পেয়েছি মানে কি, l এর মান 1 হলে আমি বলেছি p হবে, তাহলে এটা p, n এর মান 2 আছে মানে এটা 2p। ওকে, 2p নিজেও পড়বে না, কাউকে পড়াবে না, বাজারে এখন 2p পড়ানোর লোকের সংখ্যা বেশি, সাবধান থেকে, সতর্ক থেকে। আচ্ছা, l = 0 যদি হয়, l = 0 হলে এখানে বলতে পারি আমরা 3s, l = 1 হলে 3p, l = 2 হলে 3d। এইভাবে আমরা এটা হবে 4s, 4p, 4d, 4a, উপকক্ষগুলো এখান থেকে পেয়ে গেলাম। এবং এদের কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টামটা এই সূত্র দিয়ে হবে l × l + 1 h/2π, সূত্র দিয়ে কৌণিক ভরবেগটা হবে। ওকে, কৌণিক ভরবেগ আমি যদি বলি যে 2p অরবিটালে যে ইলেকট্রন ঘুরছে তার কৌণিক ভরবেগ কত হবে, তখন তুমি এখানে কিন্তু p এর ক্ষেত্রে l এর মান কত, 1, এখানে 1 বসিয়ে ক্যালকুলেশন করবে। যদি বলি 4d অরবিটালে বা 4d তে যে ইলেকট্রন ঘুরছে তার কৌণিক ভরবেগ কত হবে, তখন d এর ক্ষেত্রে l এর মান কত, এখানে l = 2, d এর ক্ষেত্রে, তখন l এর জায়গায় এখানে 2 বসিয়ে আমি ক্যালকুলেশন করব কৌণিক ভরবেগটা। ওকে, এটা আমার গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এখান থেকে আমি আরও অনেক কিছু জানতে পারি, উৎকেন্দ্রতা জানতে পারি, এখান থেকে আমি এর শেপ জানতে পারি, বিভিন্ন যে এস, পি, ডি, এদের শেপগুলো জানতে পারি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ওরিয়েন্টেশনটা জানতে পারবো, অর্থাৎ ত্রিমাত্রিক বিন্যাসটা জানতে পারবো এখান থেকে। এর মানগুলো মোটামুটিভাবে এম এর মানগুলি হবে -l থেকে ... 0 ... +l পর্যন্ত। ওকে, ধরা যাক এস অরবিটালের ক্ষেত্রে আমি আলোচনা করছি। এস এর ক্ষেত্রে, এস অরবিটালের ক্ষেত্রে আমরা এল এর মান কত, 0, এস অরবিটালের ক্ষেত্রে, তখন এম এর মানও হবে 0, কারণ একদম মিডিলে যে মানটা আছে সেই মানটা আমরা নেব। ধরা যাক l = 1, পি অরবিটালের ক্ষেত্রে আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে এম এর 3টি মান হবে। এই 1 এর আগে মাইনাস বসাবো, 0-তে যাবো, +1 পর্যন্ত, -1, 0, +1। l = 2, অর্থাৎ ডি অরবিটালের ক্ষেত্রে ব্যাখ্যা করবো,
এম এর মান হবে -2 -1 0 +1 +2 অ্যান্ড সিমিলারলি এল ইকুয়াল টু 3 এফ এর ক্ষেত্রে এম এর 7টি মান হবে -3 -2 -1 0 +1 +2 +3। ওকে, এগুলি এস এর তার মানে একটি ঘর, পি এর 3টি ঘর px py pz, ডি এর 5টি ঘর dxy dyz dzx dx² - y² dz²। এফ এরও সেরকম 7টি ঘর আছে, এদের বিভিন্ন শেপ আছে। এস হচ্ছে স্ফেরিক্যাল, 3টে অ্যাক্সিস যদি কল্পনা করি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস যদি আমি কল্পনা করি তাহলে স্ফেরিক্যাল, অর্থাৎ সব দিক থেকে বিন্যাসটা সমান। পি এর ক্ষেত্রে যদি বলি অনেকটা এরকম, এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে ডাম্বেল শেপ, ডাম্বেল, এটা হচ্ছে পিএক্স। সিমিলারলি পিওয়াই এবং পিজেডটা তোমরা ড্র করে নিতে পারবে, অক্ষটা পাল্টালেই হবে। যদি আমি বলি পিওয়াই, এটা ওয়াই অ্যাক্সিস ধরবো, পিওয়াই, আর একটা অ্যাক্সিস আমি যদি জেড ধরে নিই, এটাকে যদি আমি জেড ধরে নিই তাহলে এটা পিজেড। ওকে, ডি এর আরও 5টা চিত্র হবে। স্পিন ভ্যালু হচ্ছে প্রতিটি এম এর জন্য, ইচ ভ্যালু অফ এম, স্পিন ভ্যালু 2টি হবে, সেটা হচ্ছে প্লাস আপ আর মাইনাস আপ, প্রতিটি এম ভ্যালুর জন্য, অর্থাৎ এখানে যদি আমি বলি এম এর মান 0, তাহলে এর ক্ষেত্রেও স্পিন কোয়ান্টাম সংখ্যার মান 2টি হবে, একটি প্লাস আপ একটি মাইনাস আপ। এক্ষেত্রে পি উপক্ষেত্রে যদি আমি বলি যে এম এর 3টি মান আছে, -1 0 +1, প্রত্যেকটা মানের জন্য 2টি করে মান হবে, -1 এর জন্য 2টি মান +1 -1, 0 এর জন্য 2টি মান +1 -1, +1 এর জন্য 2টি মান +1 -1। ডি এর ক্ষেত্রে 5টা আছে, অর্থাৎ 10টা মান এখন আমি কিন্তু পেতে পারি। এই হিসাবটা আমরা শিখে নেওয়ার পর আমরা দেখব যে প্রত্যেকটা কক্ষে কতগুলি করে ইলেকট্রন আছে এবং তাদের ঠিকানাগুলি কি হতে পারে, সেই চার্টটা একটু আমরা দেখে নেব, কেমন? ওকে, ধরা যাক আমরা কে অরবিটে আছি বা কে কক্ষে আছি ছোটবেলার, যে ক্ষেত্রে কিন্তু এন এর মান 1, অর্থাৎ প্রথম কক্ষে আছি। এন এর মান 1 হলে কোনো কোয়ান্টাম সংখ্যার মান একটি হবে, সেটি হলো 0। ওকে, 0 মান হচ্ছে এস উপকক্ষ, অর্থাৎ এখানে প্রথম কক্ষ আছে বলে এটা লিখছিলাম আমরা 1s। আমি ক্লিয়ার? এখান থেকে আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান পেয়ে যাব 0। এই একটি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানের জন্য আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস এর মান পাবো প্লাস আপ এবং মাইনাস আপ, অর্থাৎ মোট 2টি ইলেকট্রন এখানে ধারণ করলে একটি ঘর, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ 2টি ইলেকট্রন এখান থেকে আমরা পাবো। ইলেকট্রন সংখ্যা কটি পাবো এখান থেকে? মোট 2টি। তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে পেলাম 2টি। প্রথম কক্ষ, গৌণ কোয়ান্টাম সংখ্যার মান একটি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান একটি, মানে কক্ষক একটি। এই একটি কক্ষক, তাদের জন্য ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান পেলাম 2টি, অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা ধরবে কিন্তু 2টি, অর্থাৎ প্রথম কক্ষে কিন্তু 2টি ইলেকট্রন ধরবে। আমরা 2n² সূত্রটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করছি। এল কক্ষ, ছোটবেলার এল কক্ষ, এই এল কক্ষে n = 2, n = 2 মানে কিন্তু দ্বিতীয় কক্ষ। দ্বিতীয় কক্ষ মানে এল এর 2টি মান পাবো, একটি 0 আর একটি 1। 0 এর জন্য এটা 2s, অর্থাৎ 0 আছে বলে s, আর এর n = 2 আছে বলে এখানে 2 লিখেছি, 2s। 1 আছে বলে p, যেহেতু এটা দ্বিতীয় কক্ষ নিয়ে আলোচনা করছি তাহলে এটা হবে 2p। আচ্ছা, 2s এবং 2p, এই 2s যে আছে, 2s এর জন্য আলাদা ট্রিটমেন্ট হবে, ঠিকানা আলাদা, অর্থাৎ এই পোস্ট অফিসে ঢুকে গেছি মানে এর আন্ডারে কতগুলো গ্রাম আছে দেখবো, এই পোস্ট অফিসে ঢুকে গেছি মানে এর আন্ডারে কতগুলো গ্রাম আছে দেখবো, একসাথে গুলি ফেললে কিন্তু হবে। এই l = 0 হলে এর আন্ডারে একটি গ্রাম, m = 0 অর্থাৎ একটি ঘর, এবং এই পোস্ট অফিসের আন্ডারে গ্রাম আছে কিন্তু 3টি। সেই 3টি গ্রাম কি কি? না, -1 0 এবং +1, অর্থাৎ 3টি ঘর, 3টি কক্ষক। তাহলে মোট অরবিটাল সংখ্যা হলো 4টি এবং ইলেকট্রন থাকবে কিন্তু এখানে মোট 8টি, কারণ প্রতিটি কক্ষকে 2টি করে ইলেকট্রন থাকবে, তাদের মান হচ্ছে প্লাস আপ এবং মাইনাস আপ। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা 2টি, আর এখান থেকে পেয়ে যাবো 6টি, মোট ইলেকট্রন সংখ্যা হয়ে গেল আমার 8টি। ওকে, সিমিলারলি আমি যদি এম কক্ষের জন্য ধরি তাহলে n = হবে 3, এল এর 3টি মান হবে 0 1 2। 0 এর পাশে অবশ্যই বুঝতে পারছো কি লিখবো এবারে, 3s,
এখানে 3p, এখানে 3d। এই পোস্ট অফিসের জন্য আলাদা গ্রাম, এই পোস্ট অফিসের জন্য আলাদা গ্রাম হিসাব হবে, এই পোস্ট অফিসের জন্য আলাদা গ্রাম সংখ্যা হিসাব হবে। আমরা জানি অলরেডি l equal to 0 হলে সেই পোস্ট অফিসের আন্ডারে একটি মাত্র গ্রাম থাকে, তাহলে এক্ষেত্রেও m equal to 0, একটি ঘর। এই পোস্ট অফিসের আন্ডারে l এর মান 1 হলে এই পোস্ট অফিসের আন্ডারে কিন্তু গ্রাম সংখ্যা হবে 3টি, অর্থাৎ এখানে m এর মান হবে -1, 0, +1, 3টি ঘর। এবং এই পোস্ট অফিস, নতুন একটি পোস্ট অফিস l equal to 2, এই পোস্ট অফিসের আন্ডারে m এর মান হবে 5টি, -2, -1, 0, +1, +2, এই 5টি ঘর হবে। মোট কক্ষক সংখ্যা হয়ে গেল কিন্তু 5, 4, 9টি, এবং প্রত্যেকটিতে 2টি করে ইলেকট্রন থাকবে, প্লাস অর মাইনাস, প্লাস অর মাইনাস, প্লাস অর মাইনাস। সেক্ষেত্রে আমার ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবো 2, 6, এবং এখান থেকে পাবো 10, মোট পেয়ে যাবো 18টি। ঠিক সিমিলারলি তোমরা বাড়িতে n equal to 4 হলে কি হবে, 0, 1, 2, 3, অর্থাৎ f আসবে, ওখানে 4f আসবে, তার জন্য 7টা ঘর আরও এক্সট্রা হবে। সেভাবে তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে কোয়ান্টাম সংখ্যার সেট। আমি একটা ছোট্ট কোশ্চেন দিচ্ছি, ধরা যাক কোনো একটা ইলেকট্রনের ঠিকানা, প্রথম কক্ষে যে ইলেকট্রন আছে সেখানে 2টি ইলেকট্রন আছে, তাদের ঠিকানাগুলো কি করে ব্যাখ্যা করবো? ঠিকানাগুলো সেটা হচ্ছে যে জেলা, পোস্ট অফিস, গ্রাম এবং বাড়ির নাম যদি ধরে নিই, এখানে 1, 0, 0, +1, এটি একটি ইলেকট্রনের ঠিকানা হয়ে গেল। দ্বিতীয় ইলেকট্রনটার ঠিকানা কি হলো, 1, 0, 0, -1। সিমিলারলি এখানে যে 8টা ইলেকট্রন আছে তাদের 8 রকম ঠিকানা হবে। ওকে, এখানেও তাই 18টা ইলেকট্রন 18 রকম ঠিকানা হবে। কেমন? এখানে কি আমি যদি তোমাদের বলি যে 3, 2, 1 এবং +1, এই যে 4টে কোয়ান্টাম সংখ্যা আমি লিখেছি n, l, m এবং s, এটা সম্ভব কি সম্ভব নয়? কি করে এই ট্রিক্সটা কি করে তোমরা হিসাব করবে একটু দেখে নাও। 3 মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 3। ওকে, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 3 হলে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 3টা হবে, 0, 1, 2। এখানে কি আছে, 2, অবভিয়াসলি এটা হলো সম্ভব এই স্টেপটা। যদি গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 2 হয়, অর্থাৎ এই পোস্ট অফিসের আন্ডারে গ্রাম আছে কিন্তু 5টা, তাদের মধ্যে অবশ্যই একটি মান আছে 1, এখানে 1 আছে, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান তো প্লাস আপ, আমরা জানি প্লাস আর মাইনাস আপ হয়, তাহলে এই কোয়ান্টাম সংখ্যার সেটটা সম্ভব। ধরা যাক আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এখানে, ধরো 2, 3, 0, +1, একটু দেখে নিতে বলবো এদিকে, 2, 3, 0, +1, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 2, যখন 2 হবে তখন কিন্তু গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 0 আর 1 হবে, অর্থাৎ এখানে যে 3 আছে এটা কিন্তু ভুল আছে, তাহলে এটা কিন্তু এই কোয়ান্টাম সংখ্যার সেটটা সম্ভব নয়। অবশ্যই কিন্তু একটু মাথায় রাখবে। ওকে, যাই হোক, এই যে কোয়ান্টাম সংখ্যার সেট সম্পর্কে একটু আলোচনা হলো, আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা প্রত্যেকেই প্যান্ডেমিক সিচুয়েশনে বাড়িতেই থেকো, প্রত্যেকে ভালো থেকো, মন ভালো রেখো, আর বাড়ি